ওয়েলকাম টু ফিনিক্স এডুকেশন। আজকে আমরা পড়বো সিনক্রোনাস জেনারেটর নিয়ে। সিনক্রোনাস জেনারেটর অথবা সিনক্রোনাস এসি পাওয়ার জেনারেটর বা ওটাকে অল্টারনেটর বলা হয়, যেখানে যেরকম তুমি ফার্স্ট পয়েন্টে দেখতে পাবে, এটা ইউজ করা হয় অল্টারনেটিং ভোল্টেজ এবং অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করার জন্য, বা বলা যেতে পারে অল্টারনেটিং পাওয়ার প্রডিউস করার জন্য সিনক্রোনাস জেনারেটর ইউজ করা হয়। আমরা সাধারণত দেখেছি, আমরা যে ডিসি জেনারেটর করেছি আগে, ডিসি জেনারেটরটাও অ্যাকচুয়ালি এক ধরনের জেনারেটর যেখানে আমরা এসি পাওয়ারই পেয়েছিলাম, কিন্তু তারপরে আমরা ওটাকে কম্পিউটেটর ব্রাশ সেগমেন্টের সাহায্যে ওটাকে আমরা ডিসি বানিয়ে নিয়েছি। তো এখানে যে কোনো জেনারেটরই সবসময় ইনভেরিয়েবলি মানে ডিফল্টই তৈরি করে যেটা, সেটা হচ্ছে একটা এসি পাওয়ার বা এসি ওয়েভ, এসি ভোল্টেজ এন্ড কারেন্ট। তো আমরা তারপর সেটাকে নিজেদের প্রয়োজন মতো এসি রাখি বা ডিসি বানিয়ে নিই। এখানে আমরা এটাকে এসি রাখবো, কারণ এসি পাওয়ার জেনারেশন আর পাওয়ার ট্রান্সমিশনের অনেক সুবিধা আছে, আমরা জানি। অনেক দূরে ট্রান্সমিট করা যায়, ভোল্টেজ লেভেল বাড়িয়ে কমিয়ে এন্ড এটসেট্রা। তবে একটা সিনক্রোনাস জেনারেটর কি করে, ইট কনভার্টস নরমাল মেকানিক্যাল পাওয়ার, সেটা স্টিম হতে পারে, যেটা আমরা কয়লা পুড়িয়ে পেতে পারি বা তেল পুড়িয়ে বা যেরকম করেই আমরা পাই না কেন, অথবা রানিং ওয়াটার অর্থাৎ হাইড্রোজেনারেটর, যেখানে জলবিদ্যুৎ কেন্দ্র, আমরা যেখানে জল থেকে বিদ্যুৎ উৎপাদন করি, সেখানকার যে মেকানিক্যাল পাওয়ারটা এর মধ্যে থাকে সেটাকে ইলেকট্রিক্যাল পাওয়ারে একটা কনভার্ট করে। এবার সিনক্রোনাস জেনারেটর ব্যাপারটা বুঝতে গেলে এই সিনক্রোনিজম বা সিনক্রোনাস, এই যে টেকনিক্যাল টার্মটা আছে, এই জিনিসটাকে ভালো করে বুঝতে হবে। এই টার্মটা অ্যাকচুয়ালি মানে কি? ধরো তোমার আশেপাশে অ্যাকচুয়ালি 10টা বাজে, পৃথিবীতে অনেকগুলো টাইম জোনে বিভক্ত, ধরো তোমার টাইম জোনে 10টা বাজে, অথচ তোমার ঘড়ি 10টাতে নেই, তোমার ঘড়ি ধরো অন্য কোনো টাইমে আছে। তখন তুমি যদি তোমার ঘড়িটাকে 10টাতে সেট করো, বা 10টা, এখানে 10টা 10 বাজে, এখানে 10টা 10 বাজছে, তাহলে তুমি যদি তোমার জোনের যে রিয়েল টাইমটা তার সঙ্গে যদি তুমি ঘড়িটাকে সেট করো, তাহলে এটা বলা হবে যে তুমি তোমার জোনের রিয়েল টাইমটার সঙ্গে তোমার ঘড়িটাকে সিনক্রোনাইজ করে নিলে বা ক্যালিব্রেট করে নিলেও বলা যায়। এখানে সিনক্রোনাস জেনারেটরের নাম সিনক্রোনাস জেনারেটর হওয়ার কারণ হচ্ছে, এই জেনারেটরে ফিল্ডের যে স্পিডটা, যে ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে স্পিডটা, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে স্পিডটা, সেটার সঙ্গে এই জেনারেটরের যে রোটর তার স্পিডটা সেম হয়। আমরা এর আগে যখন ইন্ডাকশন জেনারেটর করেছি তখন আমরা দেখেছি এই স্পিডটা কখনো সেম হয় না। ইন্ডাকশন জেনারেটর যখনই ওই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে স্পিডটা, যেটাকে আমরা সিনক্রোনাস স্পিডও বলি, অ্যাচিভ করার চেষ্টা করে, তখনই টর্ক 0 হয়ে যায় আর সেটাকে অ্যাচিভ করতে পারে না। কিন্তু সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে যেহেতু এই দুটো স্পিডই সেম হয়, সেই জন্য আমরা বলবো যে এই জেনারেটরটা যেন ওই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটার সঙ্গে সিনক্রোনিজমে আছে, এবং সেই কারণে এটার নাম সিনক্রোনাস জেনারেটর। সাধারণত সিনক্রোনাস জেনারেটর 3 ফেজের হয়, কারণ 3 ফেজ পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন ইলেকট্রিক্যাল সিস্টেমে খুবই কনভিনিয়েন্ট। তার একটা ছোট্ট উদাহরণ আমি এখানে দিচ্ছি। ধরো এখানে দুটো তার আছে, এই তারগুলোর এটা হচ্ছে লাইভ আর এটা হচ্ছে নিউট্রাল। তাহলে এই তারগুলোর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V, আর তারগুলো দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে I। তাহলে পাওয়ার ট্রান্সফার কত হলো? V ইন্টু I, ভোল্টেজ আর কারেন্টের প্রোডাক্ট। এবারে ধরো আমি 3 ফেজের উপায়ে পাওয়ারটা ট্রান্সফার করতে চাই। দুটো তার, 3টে তার। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি স্টার কনফিগারেশন ইউজ করেছি। এই স্টার কনফিগারেশনে হয়তো লোডগুলো আছে, যে লোডে আমি পাওয়ার ট্রান্সমিট করছি। তাহলে আমরা জানি 3 ফেজে আমরা কেমন করে পাওয়ার ট্রান্সমিট করি। একটা ধরো I cos ওমেগা t হয়, এরা স্পেশালি একে অপরের কারেন্টগুলো একে অপরের সঙ্গে 120 ডিগ্রি করে আলাদা থাকে। আর একটা ধরো cos ওমেগা t মাইনাস 120 ডিগ্রি হয়, আর তারপরেটা ধরো I cos ওমেগা t মাইনাস 240 ডিগ্রি হয়। এই কারেন্টগুলো যখন এই নিউট্রাল পয়েন্টটায় আসে, তখন এই কারেন্টগুলো তুমি যদি যোগ করো, তাহলে তাদের সামেশন অফ অল 3 কারেন্টস, ধরো এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2 আর এটা হচ্ছে I3। তাহলে এই তিনটে কারেন্টের যে সামেশন I1, I2 আর I3, সেটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। তার ফলে আমাদের কোনো রিটার্ন পাথ লাগে না কারেন্টগুলোকে ফেরত পাঠাবার জন্য। কিন্তু এখানে দেখো, এখানে কারেন্টটাকে ফেরত পাঠাবার জন্য একটা রিটার্ন পাথ লাগছে। তাহলে এখানে আমরা কত পাওয়ার ট্রান্সফার করতে পারি? 3 ইন্টু V ইন্টু I, 3 গুণ, যদি ভোল্টেজটা V হয়। এবার এখানে একটা cos phi বলে একটা টার্ম থাকে, যেটাকে আমরা পাওয়ার ফ্যাক্টর বলি, কিন্তু এখন আমরা আলোচনার জন্য ধরে নিচ্ছি যে এটা ইউনিটি বা এটা ভ্যালু 1। তাহলে তুমি দেখতে পাচ্ছ আমরা মাত্র দুটো তার দিয়ে V ক্রস I, বা সরি V প্রোডাক্ট I, V আর I এর মাল্টিপ্লিকেশন পরিমাণ কারেন্ট পাওয়ার পাঠাচ্ছিলাম, আর আরেকটা তার যোগ করে আমরা তার 3 গুণ পাওয়ার পাঠাতে পারছি যদি cos phi টা না থাকে। তাহলে বুঝতে পারছো আমরা মাত্র একটা কন্ডাক্টরের সংখ্যা বৃদ্ধি করে 3 গুণ পাওয়ার করে পাঠাতে পারছি। সেই কারণেই এই সিস্টেমটা অনেক বেশি কনভিনিয়েন্ট হয় এই সিস্টেমগুলো থেকে। আচ্ছা,
এই সমস্ত জেনারেটরগুলো, সিনক্রোনাস জেনারেটরগুলো বাল্ক পাওয়ার জেনারেট করার জন্য ইউজ করা হয় থার্মাল আর হাইড্রো জেনারেটিং স্টেশনে। আমাদের যে সভ্যতা তার একদম ব্যাকবোন এটাকে বলা যেতে পারে, তার কারণ আমাদের যে বড় বড় পাওয়ার জেনারেটিং স্টেশনগুলো আছে, যেমন ধরো পশ্চিমবঙ্গে কোলাঘাট বা মেজিয়াতে আছে, সেগুলো সিনক্রোনাস জেনারেটর ইউজ করা হয়। বা যে কোনো হাইড্রো জেনারেটিং স্টেশন, যে সমস্ত হাইড্রো জেনারেটিং স্টেশন সারা ভারত জুড়ে আছে, ভাগরানাগা বা মাইথন বা পাঞ্চে, সেখানেও সিনক্রোনাস জেনারেটর ইউজ করা হয় বাল্ক পাওয়ার তৈরি করার জন্য। এবং পৃথিবীর যত পাওয়ার ইউজ করা হয় ইলেকট্রিক্যাল পাওয়ার, তার বেশিরভাগ সিনক্রোনাস জেনারেটর থেকেই আসে। ইন্ডিয়াতে যে সবচেয়ে বিগেস্ট সাইজের সিনক্রোনাস জেনারেটরটা আছে সেটা প্রায় 500 MVA তার রেটিং। স্টার্ট। আচ্ছা, এবারে আমরা জানি যে যে কোনো মেশিনের যে কোনো জেনারেটরের যদি স্পেসিফিক্যালি বলতে চাই, তাহলে যেখানে ভোল্টেজ ইনডিউস হয় সেটাকে আর্মেচার বলা হয়, আর যেখানে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট করা হয় সেটাকে ফিল্ড বলা হয়। তাহলে এটার উপর ভিত্তি করে আমরা এই অল্টারনেটরকে দুভাবে তৈরি করতে পারি। আমরা জানি যে কোনো মেশিনের একটা রোটেটিং পার্ট থাকে আর তার একটা করেসপন্ডিং স্ট্যাটিক পার্ট থাকে, যেটাকে আমরা স্ট্যাটার বলি, আর এটা হচ্ছে রোটর। তাহলে আমরা কি করতে পারি, আর্মেচারটাকে যদি আমরা রোটরে রাখি, যদি আর্মেচারটা রোটরে থাকে তাহলে ফিল্ডটা হবে স্ট্যাটারে, যেটাকে রোটেটিং আর্মেচার টাইপ মেশিন বলে। আর্মেচার যদি স্ট্যাটারে থাকে তাহলে ফিল্ড, যদি আর্মেচার স্ট্যাটারে থাকে তাহলে ফিল্ডটা হবে এই রোটরের জায়গাটা, যেটাকে রোটেটিং ফিল্ড টাইপ বলে। এবারে অল্টারনেটরের ক্ষেত্রে এই রোটেটিং ফিল্ড টাইপটা ইউজ করার অনেক সুবিধা আছে রোটেটিং আর্মেচার টাইপের ক্ষেত্রে, সেটাই আমরা এখন ডিসকাস করব। রোটেটিং ফিল্ড টাইপের ক্ষেত্রে কি হয়, ইট ইজ মোস্টলি ইউজড বিকজ আমরা যখন এই সমস্ত অল্টারনেটরগুলো বিভিন্ন পাওয়ার জেনারেটিং স্টেশনে ইউজ করি, তখন সেখান থেকে সাধারণত 11 kV থেকে 33 kV পর্যন্ত আমরা ভোল্টেজে কারেন্ট প্রডিউস করি বা ইলেকট্রিসিটি প্রডিউস করি। তাহলে যদি তোমরা ভাবো, যদি এই অল্টারনেটর যদি রোটরে থাকতো, তাহলে এত ভোল্টেজের কারেন্টটাকে আমরা যখন নিতে চাইতাম, তখন যে ইনসুলেশনের প্রবলেমগুলো, কারণ আমরা জানি ধরো এটা একটা বেয়ার কন্ডাক্টর, তার উপরে আমাদের ইনসুলেশনটা ইউজ করতে হবে। এবার যদি অল্টারনেটর রোটেটিং একটা প্ল্যাটফর্মে থাকতো, তখন আমাদের এই কন্ডাক্টরগুলোকে, যেটা 33 কিলোভোল্টের কারেন্ট বহন করছে, সেটাকে ইনসুলেট করাটা অনেক বেশি কঠিন হয়ে যেত। অল্টারনেটর যদি স্ট্যাটারে থাকে, তাহলে আমরা অনায়াসে এই ভোল্টেজটাকে এই স্ট্যাটার থেকে কোনো স্ট্যাটিক পয়েন্ট থেকে নিয়ে নিতে পারি। এই জন্য স্টেশনারি আর্মেচার বা আর্মেচারটাকে স্ট্যাটারে থাকা খুব দরকার। সেকেন্ড পয়েন্ট হিসেবে আমরা বলতে পারি, আর্মেচার ওয়াইন্ডিং যদি ভাইব্রেশন আর সেন্ট্রিফিউগাল ফোর্সেসের যদি আমরা রোধ করতে চাই, সেখানে যদি ভাইব্রেশন আর সেন্ট্রিফিউগাল ফোর্সেস না থাকে, কারণ আর্মেচার ওয়াইন্ডিং এর যে ওয়াইন্ডিং গুলো সেগুলো অনেক বেশি, অনেক বড় হয়, অনেক ভারীও হয় ফিল্ড ওয়াইন্ডিং এর থেকে। তো সেগুলো যদি রোটরে থাকতো, তাহলে সেগুলোর মধ্যে ভাইব্রেশন ফিল হতো, তারা সেন্ট্রিফিউগাল ফোর্সেস ফিল হতো। এর ফলে কিন্তু মেইনটেনেন্সের যে খরচাটা সেটা অনেক বেশি হয়ে যেত, মাঝে মাঝে মেশিন ব্রেকডাউনের চান্স হতো। তার জায়গায় যদি আর্মেচার ওয়াইন্ডিংটা যদি স্ট্যাটারে থাকে, আর্মেচারটা যদি স্ট্যাটারে থাকে, তাহলে এইটাও অনেক কমে যায়। থার্ড পয়েন্ট হিসেবে কি বলা আছে, জেনারেটেড ভোল্টেজ আউটপুট ক্যান বি টেকেন ফ্রম ফিক্সড টার্মিনালস। এটা অনেকটা 1 নম্বর পয়েন্টের মতো। আর্মেচারে জেনারেটেড ভোল্টেজ হয়, যেখানে ভোল্টেজটা ইনডিউস হয়, যেখানে জেনারেট হয়, সেখান থেকে আমরা ফিক্সড টার্মিনাল থেকে ভোল্টেজটা নিয়ে নিতে পারি। 4 নম্বর পয়েন্ট হিসেবে আমরা কি বলতে পারি, আর্মেচার যেটা অনেক ইউজের ফলে গরম হতে আরম্ভ করে, সেটার প্রপার কুলিং দেওয়া খুবই কার্যকরীভাবে সম্ভব যদি সেটা স্ট্যাটিক থাকে, স্টেশনারি আর্মেচার থাকে। যদি একটা জিনিস ঘুরছে, তুমি ভাবো একটা জিনিস যদি ঘুরতে থাকে, তাহলে সেটাকে তুমি যদি সেটাকে ঠান্ডা করতে চাও, তাহলে তোমাকে জলের স্রোত বা যা দিয়ে তুমি হাইড্রোজেন বা নাইট্রোজেন ইউজ করা হয় ঠান্ডা করার জন্য, সেটাকে তুমি যদি সিস্টেমটা তৈরি করতে চাও, তাহলে সেটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। যদি আর্মেচারটা স্ট্যাটারে থাকে, তাহলে সেই সিস্টেমটা তৈরি করা অতটাও কমপ্লিকেটেড হয় না। আমরা অনায়াসে হাইড্রোজেন কুলিং বা ওয়াটার কুলিং সিস্টেম তৈরি করতে পারি। লাস্ট বাট নট দ্য লিস্ট, ওয়েট অফ আর্মেচার ওয়াইন্ডিং অনেক বেশি হয় ফিল্ড ওয়াইন্ডিং এর থেকে। তাহলে তুমি ভাবো, ধরো ফিল্ড ওয়াইন্ডিং এর ওজন 5 কেজি আর আর্মেচার ওয়াইন্ডিং এর ওজন ধরো 10 কেজি। এবার তুমি কোনটাকে রোটেটিং পার্টে ইউজ করতে চাইবে? তুমি নিশ্চয়ই যেটা হালকা সেটাকে রোটেটিং পার্টে ইউজ করতে চাইবে, যেটা ভারী সেটাকে স্ট্যাটিক রাখতে চাইবে। এর ফলে কি হবে, মেশিনের ভাইব্রেশন কম হবে, মেশিনের সাইজ অনেক ছোট হয়ে যাবে। আমরা জানি যে কোনো ইলেকট্রিক্যাল মেশিন, যেটা জেনারেটর হোক বা মোটর হোক, তার যে স্পিড আর ফ্রিকোয়েন্সি যে রিলেশন, সেটা কোন দিক দিয়ে ডিক্টেট হয়, এইরকম ভাবে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু P ইনটু N ডিভাইডেড বাই 120, যেখানে P হচ্ছে নাম্বার অফ পোলস, যেটা সবসময় ইভেন হবে, কারণ অড নাম্বার অফ পোলস ইজ নট পসিবল। ক্যাপিটাল N হচ্ছে RPM, রোটেশন পার মিনিট। অ্যাকচুয়াল ফর্মুলাটা আমরা এইভাবেও লিখতে পারি, P স্মল n ডিভাইডেড বাই 2। এবারে এই nটা হচ্ছে রোটেশন পার সেকেন্ড। যেই আমি এটাকে যদি ক্যাপিটাল N দিয়ে রিপ্লেস করতে চাই, তাহলে কি হবে, আমাকে এখানে একটা 60 আনতে হবে, কারণ আমরা জানি যে n equals to n by 60, যেখানে স্মল n টা হচ্ছে রোটেশন পার সেকেন্ড আর ক্যাপিটাল N টা হচ্ছে রোটেশন পার মিনিট। সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাকে এখনই মডিফাই করছি, n এর জায়গায় জাস্ট ns লিখে, যেখানে ns হচ্ছে সিনক্রোনাস স্পিড ইন rpm। সিনক্রোনাস স্পিডটা কি না, যে কোনো সিনক্রোনাস জেনারেটর বা অল্টারনেটরের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড, সেটা তার রোটরের স্পিডও সেম, তাহলে এটা ns।
এবারে আমরা কয়েকটা পোল কনফিগারেশন দেখি সিনক্রোনাস স্পিড কত হয়। আমাদের দেশে সাধারণত ফ্রিকোয়েন্সি স্ট্যান্ডার্ডটা হচ্ছে 50 হার্টজ। এটা ইংরেজদের সময় থেকে ফিক্স করা। ইংরেজদের ইংল্যান্ড বা অন্যান্য কমনওয়েলথ দেশ যেগুলো ইংল্যান্ডের হাতে ছিল তাদের সবারই এটা 50 হার্টজ, ঠিক আছে। আমেরিকার এটা 60 হার্টজ। তাহলে আমি যদি এখানে 50 হার্টজ বসাই আর বিভিন্ন পোল নাম্বার চেঞ্জ করি, তাহলে আমরা দেখবো যে কত সিনক্রোনাস স্পিড সেই সমস্ত পোলের সঙ্গে করেসপন্ডিং লাগছে এই 50 হার্টজ এর একটা অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং পাওয়ার তৈরি করতে। তাহলে 2 পোলের ক্ষেত্রে আমরা যদি এখানে পোলের নাম্বার অফ পোলস 2 বসাই, তাহলে আমার এখানে এই যে স্পিডটা, সেই স্পিডটা কত লাগবে, এনএসটা কত হয়ে যাবে, 3000 আরপিএম। 4 পোলের ক্ষেত্রে বুঝতেই পারছো পোল নাম্বার অফ পোলস বেশি হয়ে গেছে, তার জন্য এটা কমে যাবে, এটা হয়ে যাবে 1500 আরপিএম। 6 পোলের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, এটা আরেকটু কমে যাবে। 2 পোলের ক্ষেত্রে 3000 ছিল, 6 পোলের ক্ষেত্রে এটা হয়ে যাবে 1000 আরপিএম। আর 8 পোলের ক্ষেত্রে এটা হয়ে যাবে 750 আরপিএম। তাহলে তোমরা বুঝতেই পারছো যে যদি 50 হার্টজ হয় আমাদের দেশের স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি, আমরা 2 পোলের কমে তো আর পোল নাম্বার কমাতে পারি না, তাহলে হাইয়েস্ট পসিবল সিনক্রোনাস স্পিড হচ্ছে আমাদের এখানে 3000 আরপিএম, তার থেকে উপরে তোলা যাবে না। এরপর আমরা আসবো কনস্ট্রাকশনে, স্ট্যাটার কনস্ট্রাকশন আর রোটর কনস্ট্রাকশন। তাহলে প্রথমে আমরা স্ট্যাটারটার দিকে তাকাবো। স্ট্যাটারটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে স্ট্যাটারটা এমন করে তৈরি করা হয় যেখানে যাতে 3 ফেজ আর্মেচার ওয়াইন্ডিং এখানে পুট করা যায়। কারণ আমরা জানি আর্মেচার ওয়াইন্ডিং এর মধ্যে থাকবে, ঠিক আছে, হয়তো আর্মেচার ওয়াইন্ডিংটা এর মধ্যে থাকবে এই স্লটগুলোর মধ্যে, এগুলো হচ্ছে একটা স্লট। আচ্ছা, আর এই 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 জিনিসগুলোকে আমরা বলবো আর্মেচার স্লট। এইটা কি, এইটা হচ্ছে স্ট্যাটারের ফ্রেম। এই স্ট্যাটার ফ্রেমটা সাধারণত কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। এবারে দেখো এই স্ট্যাটার ফ্রেমে কিন্তু অল্টারনেটিং কারেন্ট ইনডিউস হবে। অল্টারনেটিং কারেন্ট ইনডিউস হলে আমরা জানি একটা কি হয়, হিস্টেরিসিস আর এডি কারেন্ট লসের একটা ব্যাপার থাকে, তাই জন্য ল্যামিনেশন ইউজ করতে হবে। তাহলে হাই গ্রেড সিলিকন ইউজ করা হয় এর মধ্যে এই ল্যামিনেশনটার জন্য। আর এই স্লটগুলো কোথায়, ইনার পেরিফেরি। ইনার পেরিফেরি মানে, পেরিফেরি মানে হচ্ছে পরিধি। এই স্ট্যাটারের ভেতর দিককার পরিধিতে এই আর্মেচারের এই স্লটগুলো থাকে, আর্মেচারের তারগুলো ঢোকানো থাকে যেখানে ভোল্টেজটা ইনডিউস হবে। এবারে আমরা দেখব রোটর কনস্ট্রাকশনটার ব্যাপারে। রোটর কনস্ট্রাকশনটা দেখার আগে আমাদেরকে আরেকবার এই ফর্মুলাটার দিকে তাকাতে হবে। এই ফর্মুলাটা খুব জরুরি রোটর কনস্ট্রাকশনের ক্ষেত্রে। রোটর দু রকমের হয় যেটা আমরা সিনক্রোনাস জেনারেটর বা অল্টারনেটর ইউজ করি। একটা হচ্ছে স্যালিয়েন্ট পোল রোটর, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল পোল রোটর। প্রথমে স্যালিয়েন্ট পোলে আসি। স্যালিয়েন্ট মানে হচ্ছে প্রোট্রুডিং বা প্রজেক্টিং, মানে বাইরে বেরিয়ে আছে এমন। তাহলে আমি যদি আঁকি একটা স্যালিয়েন্ট পোল রোটর, তোমরা দেখতেই পাচ্ছ এই যে জিনিসগুলো যেগুলো বেরিয়ে আছে এগুলো পোল ফর্মেশনের জন্য ইউজ করা হয়, এগুলো এক একটা পোল হয়। তাহলে এখানে অনেক কম ডায়ামিটারের মধ্যে আমরা অনেকগুলো পোল জেনারেট করতে পারি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, স্যালিয়েন্ট পোল রোটর ইউজ করা হয় সাধারণত হাইড্রো পাওয়ার জেনারেটিং স্টেশনগুলোতে, যেখানে জলবিদ্যুৎ তৈরি করা হয়। তো জলের যে ফোর্স হয়, যেটা আমরা জলের যে মেকানিক্যাল পাওয়ারটা, যে আমরা জলের স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জিটাকে ইউজ করে এইখানে পাওয়ার জেনারেট করি, তখন কি হয়, তখন টারবাইনগুলোর স্পিড এমন কিছু বেশি হয় না। যদি স্পিড এমন কিছু বেশি না হয় তাহলে 50 হার্টজ এর অল্টারনেটিং পাওয়ারটা তৈরি করতে বা কারেন্টটা তৈরি করতে আমাদের নাম্বার অফ পোলস বাড়াতে হয়। এই জন্য আমরা প্রজেক্টিং পোলসের মাধ্যমে পোলসের নাম্বারগুলো বাড়াই। এই স্যালিয়েন্ট পোল সাধারণত ইউজ করা হয় হাইড্রো অল্টারনেটিং স্টেশনে, আর এগুলো রেটেড অফ লোয়ার স্পিডের জন্য। দিস টাইপস অফ রোটর আর রেটেড ফর লোয়ার স্পিডস। কেন, বুঝতেই পারছো যে এগুলো বাইরে বেরিয়ে আছে, এগুলো যদি হায়ার স্পিডে যদি রোটেট করা হতো তাহলে এগুলো বেরিয়ে আসতে তো খুলে যাওয়ার চান্স থাকে, এদের মেকানিক্যাল স্টেবিলিটি কম হয় সাধারণত। এর অ্যাক্সিয়াল লেন্থ অনেক হাই হয় আর ডায়ামিটারটা অনেক স্মল হয়, কারণ ছোট ডায়ামিটারের মধ্যে আমরা অনেকগুলো পোল এদের ধরে ফেলতে পারি। পোলের নাম্বার আমরা বাড়াবার চেষ্টা করি, কেন স্যালিয়েন্ট পোলে, কারণ আমাদের কাছে রিকোয়ার্ড স্পিডটা নেই, জল সেই স্পিডে পড়ছে না বা সেই টারবাইন সেই স্পিডটা জেনারেট করতে পারছে না। স্যালিয়েন্ট পোল অল্টারনেটর যেহেতু হাইড্রো পাওয়ার জেনারেশন ইউজ করা হয়, অনেক সময় তাদেরকে হাইড্রো অল্টারনেটরও বলা হয়। এর সঙ্গে সঙ্গে এবার আমরা কোনটায় আসবো, সিলিন্ড্রিক্যাল পোল রোটরে। সিলিন্ড্রিক্যাল পোল রোটর কি হয়, সাধারণত অ্যাক্সিসটা স্মল হয়। অ্যাক্সিস মানে হচ্ছে এই জিনিসটার কথা আমি বলছি, এটা তুমি ফ্রন্ট ভিউটা দেখছো, তুমি যদি সাইড ভিউটা দেখো তাহলে এইটা হচ্ছে অ্যাক্সিসটা, এটা অনেকটা ছোট হয়, এর ক্ষেত্রে এই অ্যাক্সিসটা অনেকটা বড় হয়। ডায়ামিটারটা কি হয়, ডায়ামিটারটা লার্জ হয়। ডায়ামিটার লার্জ হওয়ার একটা কারণ আছে।
সিলিন্ড্রিক্যাল পোল সাধারণত কি হয়, যেসব জায়গায় থার্মাল পাওয়ার প্রডিউস করা হয় তেল দিয়ে বা কয়লা দিয়ে, যেগুলোকে জ্বালিয়ে স্টিম প্রডিউস করে, সেখানে স্পিডের কোনো ভাবনা চিন্তা থাকে না, টারবাইন প্রচুর স্পিডে ঘোরে, সেখানে আমরা পোল নাম্বার অফ পোলসটাকে অনেক কম করতে পারি। আর যেহেতু এটা পুরো একটা অলমোস্ট একটা সার্কেল, সেখানে এটা যত জোরেই ঘোরানো না কেন মেকানিক্যাল স্টেবিলিটি এর থেকে অনেক বেশি হয়, তাই এটাকে অনেক বেশি জোরে ঘোরানো যায়। তাহলে এর পোলটা কোথায় তৈরি হয়? এর পোল যেমন প্রজেক্টিং পোলসগুলো এখানে তৈরি হয়েছিল। তুমি যদি এইখানে ধরো ওয়াইন্ডিং দিলে অল্টারনেটরের রোটারের স্লটস এগুলো, এইবারে যদি এইখানে কারেন্টটা যদি এইরকম হয়, মানে খাতার পাতার বাইরের দিকে বেরিয়ে আসে, তাহলে অবশ্যই এইখানে কারেন্টটা এরকম হবে, খাতার পাতার ভেতরের দিকে যাচ্ছে, ক্রস হবে আর ওদিকে ডট হবে। তাহলে তুমি যদি রাইট হ্যান্ড থাম্ব রুল লাগাও, তাহলে তুমি দেখবে যে কারেন্টটা দিক দিয়ে বেরিয়ে আসছে, তাহলে ফ্লাক্সটা এই দিক দিয়ে আসবে, তার মানে এই জায়গাটা দিয়ে ফ্লাক্সটা বেরোচ্ছে। তাহলে যে জায়গাটা দিয়ে ফ্লাক্স বেরোচ্ছে সেটাকে নর্থ পোল বলা হয়। আর তুমি যদি এইটার কথা ভাবো, ঠিক আছে, তাহলে তুমি দেখবে যে এই জায়গাটা দিয়ে ফ্লাক্সটা ঢুকছে, কারণ এটা এই দিক দিয়ে উঠছে, এই দিক দিয়ে নামবে, তাহলে ফ্লাক্সটা এই দিক দিয়ে ঢুকবে, এটা সাউথ পোল হবে। এবারে ব্যাপারটা তুমি ভাবো, এর মানে হচ্ছে সিলিন্ড্রিক্যাল পোল রোটরের ক্ষেত্রে যেসব জায়গায় আমরা এই রোটরটার ফিল্ডটা লাগিয়েছি, সেসব জায়গায় কিন্তু আমরা পোল তৈরি হবে না। পোল তৈরি হবে যেসব জায়গায় এই স্লটগুলো নেই সেসব জায়গায়। তার মানে তুমি বুঝতে পারছো যে এই পুরো ডায়ামিটারটার মধ্যে আমাকে স্লট তৈরি করার জন্য, এই স্লটে তার ঢোকাবার জন্য কিছু জায়গা রাখতে হবে, পোল ক্রিয়েশনের জন্য জায়গা রাখতে হবে। এই জন্য সাধারণত ডায়ামিটারটা অনেক বড় হয়। যেহেতু এই রডটা অনেক স্মুথ হয়, তাই জন্য উইন্ডেজ লসটা কম হয়, কারণ বায়ুর সঙ্গে ফ্রিকশনটা অনেক কম হবে উইন্ডের জন্য, উইন্ডেজ লসটা অনেক কম হয় আর নয়েজটা অনেক লেস হয়, কারণ ইউনিফর্ম এটার আকারটা। এদেরকে টার্বো জেনারেটরসও বলা হয় বা টার্বো অল্টারনেটরও বলা হয়। সিনক্রোনাস মেশিনের এক্সাইটেশন সিস্টেমটা যথেষ্ট সিম্পল। যে মেইন শ্যাফটটা থাকে, সেই মেইন শ্যাফটটার মধ্যে যে সমস্ত ফিল্ড ওয়াইন্ডিং এর জন্য যে তারগুলো থাকে, সেই ফিল্ড ওয়াইন্ডিং গুলোকে পাওয়ার দেয়, যে তাকে বলা হয় একটা ডিসি জেনারেটরকে দিয়ে পাওয়ার দেওয়া হয়, সেটাকে বলা হয় এক্সাইটার। আর এক্সাইটারকে যে পাওয়ার দেয় তাকে বলা হয় পাইলট এক্সাইটার। যে মেইন এক্সাইটারটা যেটা ডিসি জেনারেটর দিয়ে পাওয়ার দিচ্ছে, সেই এবং পাইলট এক্সাইটার, সেটা সবাই এই মেইন যে শ্যাফটটা যেটা অ্যাকচুয়ালি ঘুরছে তার উপরেই এখানে ফিট করা থাকে। The main and pilot exciter are mounted on the main shaft of synchronous machine, যেটা জেনারেটরই হোক বা মোটর হোক। আমরা এখানে জেনারেটর নিয়ে আলোচনা করছি সাধারণত। এইভাবে আমরা ওটাকে এক্সাইটেশন দিই, যার ফলে পোল ক্রিয়েট হয়, আর সেই পোলগুলো সিনক্রোনাস স্পিডে ঘুরতে থাকে, যার ফলে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এরপর আমরা যেটা সমস্ত মেশিনের ক্ষেত্রে করে এসেছি, সেটা আমাদের সেই জায়গাটায় চলে যাবো আমরা ইএমএফ ইকুয়েশন। ইএমএফ ইকুয়েশনটা সবারই পরিচিত, কিন্তু তার ডেরিভেশনটা খুব গুরুত্বপূর্ণ। এখানে কিছু জিনিস আমরা ধরতে হয়েছে অলরেডি, সেটা হচ্ছে এইটা ফাইটা, যেটা হচ্ছে ফ্লাক্স পার পোল ওয়েবার এককে, পি হচ্ছে নাম্বার অফ পোলস, টোটাল নাম্বার অফ পোলস, জেড হচ্ছে নাম্বার অফ কন্ডাক্টরস পার ফেজ, টি হচ্ছে টোটাল নাম্বার অফ টার্নস পার ফেজ, এম হচ্ছে স্পিড অফ রোটেশন ইন আরপিএস। আমরা যখন ক্যাপিটাল এন ইউজ করব তখন সেটা আসলে হয়ে যাবে আরপিএম এ, ঠিক আছে। আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য জেনারেটেড ভোল্টেজ, যে এসি পাওয়ার বা ভোল্টেজ আমরা জেনারেট করব তার ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে এফ। তাহলে অ্যাভারেজ ভ্যালু অফ জেনারেটেড ভোল্টেজ পার কন্ডাক্টর কি হয়? ফ্লাক্স কাট পার রেভলিউশন। যে এই যে একটা কন্ডাক্টর যতটা ফ্লাক্স কাট করবে তার একটা মাত্র রোটেশনে, সেইটা ডিভাইডেড বাই টাইম টেকেন ফর ওয়ান রেভলিউশন পার সেকেন্ড। এটা কোত্থেকে আসছে? এই পার্টিকুলার ফর্মুলাটা ফ্যারাডেজ যে সূত্রটা ছিল। আমরা কি জানতাম? ইএমএফ জেনারেটেড ইকুয়ালস টু d∅ বাই dt, চেঞ্জ ইন ফ্লাক্স ডিভাইডেড বাই চেঞ্জ ইন কারেন্ট, এই চেঞ্জ ইন টাইম, এই যে টাইম ফ্লাক্স। এই ফর্মুলাটারই এক্সটেন্ডেড ফর্ম হচ্ছে এই ফর্মুলাটা। আচ্ছা, তাহলে ফ্লাক্স কাট পার রেভলিউশন ইন ওয়েবার ডিভাইডেড বাই টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট রেভলিউশন। আচ্ছা, তাহলে ভালো করে দেখো, এখানে আমরা লিখেছি যে n বার রেভলিউট করবে 1 সেকেন্ডে। তাহলে আমরা যদি একটা রেভলিউশনের ব্যাপারে ভাবতে চাই, কারণ 1 রেভলিউশন পার সেকেন্ড লেখা আছে, টাইম টেকেন ফর 1 রেভলিউশন পার সেকেন্ড, যদি n এখানে স্মল n খানে রেভলিউশন 1 সেকেন্ডে হয়, তাহলে একটা রেভলিউশন কত হবে? 1/n সেকেন্ডে। আর ফ্লাক্স কাট পার রেভলিউশন, এখানে এটা হচ্ছে ফ্লাক্স কাট 5, কিন্তু এটা পার পোলে আছে, তাহলে আমাকে পোল দিয়ে মাল্টিপ্লাই করতে হবে টোটাল ফ্লাক্স কাটটা বের করার জন্য। তাহলে p ইনটু 5। তারপর একটা গোটা রেভলিউশন, একটা কন্ডাক্টর তার আশেপাশে যতগুলো পোল আছে, ধরো এক গোটা পোল আছে, প্রত্যেকটা পোলের কিন্তু ফ্লাক্সটা কাট করবে, তাই পোল দিয়ে মাল্টিপ্লাই করাটা খুব প্রয়োজন, ডিভাইডেড বাই 1/n। এইটা হবে আমার অ্যাভারেজ জেনারেটেড ভোল্টেজ। তাহলে এটাকে আমি একটু মডিফাই করি, তাহলে কি হয় ব্যাপারটা? p ইনটু 5, np ইনটু 5। আবার আমরা আরেকটা ফর্মুলা অলরেডি জানি, সেটা হচ্ছে এইটা,
120। এখানে এই ক্যাপিটাল এনটা আমরা আরপিএম হিসেবে ইউজ করতাম, তার জায়গায় আমরা যদি স্মল এন হিসেবে ইউজ করি তাহলে এফ ইকুয়ালস টু কি হবে পি ইনটু স্মল এন ডিভাইডেড বাই 2। তাহলে এইখানে এই পি এন থেকে আমরা এই পি এন এর জায়গায় এই 2f টাকে এখানে সাবস্টিটিউট করে দিতে পারি, যেহেতু ফ্রিকোয়েন্সি দিয়ে যাতে এই ইকুয়েশনটা চলে আসে। তাহলে ই অ্যাভারেজ ইকুয়ালস টু কত হবে 2f ইনটু 5। এবারে ভালো করে দেখো, প্রথমে আমি এটা লিখেছিলাম পার কন্ডাক্টর। যদি আমি পুরোটার জন্য চাই তাহলে আমি এটাকে নাম্বার অফ কন্ডাক্টরস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যেটা আমি অলরেডি ধরেছিলাম z টা। তাহলে ই অ্যাভারেজ এটা হবে পার কন্ডাক্টর। তাহলে টোটাল ই অ্যাভারেজটা আমার কত হবে, টোটাল ই অ্যাভারেজটা হবে 2 ইনটু f ইনটু 5 ইনটু z। আবার তুমি দেখো ভালো করে যে এই z আর এই টোটাল নাম্বার অফ টার্মস এর মধ্যে একটা সম্পর্ক আছে। z আর নাম্বার অফ টার্মস এর মধ্যে সম্পর্কটা কি, z ইকুয়ালস টু 2 ইনটু t। তার কেন, ধরো এরকম একটা টার্ম আছে, এটা হচ্ছে একটা টার্ম, কিন্তু কন্ডাক্টরটা কিন্তু কতগুলো হচ্ছে, তাহলে দুটো হচ্ছে। দেখো ভালো করে, এই একটা কন্ডাক্টর আর এই একটা কন্ডাক্টর নিয়ে টোটাল একটা টার্ম হয়েছে, টার্মস হয়েছে। তাহলে একটা টার্ম যদি হয় তাহলে কন্ডাক্টর নাম্বার কত হবে, 2 হবে। তাহলে এই ইকুয়েশনটা ভ্যালিড। এই ইকুয়েশনটার সাহায্যে আমরা নাম্বার অফ কন্ডাক্টরস আর নাম্বার অফ টার্মস এর মধ্যে সম্পর্কটা জানতে পারি। তাহলে আমি এখানে z কে কি করব, 2t দিয়ে সাবস্টিটিউট করব। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে 4f5t। তাহলে আমরা ই অ্যাভারেজের ভ্যালুটা কি পেলাম, ই অ্যাভারেজ ইকুয়ালস টু 4f5t, যেখানে f হচ্ছে অল্টারনেটেড ভোল্টেজ, জেনারেটেড অল্টারনেটেড ভোল্টেজের ফ্রিকোয়েন্সি, 5 হচ্ছে ফ্লাক্স পার পোল, আর t হচ্ছে নাম্বার অফ টার্নস। কিন্তু এর অ্যাভারেজ ভ্যালু আছে। আমরা সাধারণত যে কোনো ভোল্টেজ ইকুয়েশনে আরএমএস ভ্যালু ইউজ করি, আর অ্যাভারেজ থেকে আরএমএস ভ্যালু যে রিলেশনটা আমরা জানি সেটা কি, আরএমএস ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু যে রেশিও সেটাকে বলে ফর্ম ফ্যাক্টর। আর সেটা একটা সাইনোসয়েডালের ক্ষেত্রে কি হয়, সাইনোসয়েডাল সিগন্যালের ক্ষেত্রে 1.11 হয়। এটা আমরা অনায়াসে বের করে ফেলতে পারি। ধরো একটা আরএমএস ভ্যালু ধরো Vm/√2 হয়, আর একটা অ্যাভারেজ ভ্যালু একটা টোটাল ওয়েভের হয় 2Vm/π। আমরা যদি এটা করি তাহলে Vm কেটে যাবে, পাই ইনটু পাই ডিভাইডেড বাই 2√2 will lead us to 1.11। এটা হচ্ছে আমাদের ফর্ম ফ্যাক্টর। তাহলে এই অ্যাভারেজ ভ্যালু থেকে যদি আমরা আরএমএস ভ্যালু বার করতে চাই তাহলে এই অ্যাভারেজ ভ্যালুটাকে আমরা ফর্ম ফ্যাক্টর দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দেবো। তাহলে ই আরএমএস পার ফেজ, এটা পার ফেজে হচ্ছে ক্যালকুলেশনটা, পার ফেজ কত হবে 4f5t ইনটু ফর্ম ফ্যাক্টর 1.11। তাহলে কি হবে 4.44f5t। এটাকে যদি আমি পার ফেজ কথাটা না লিখি তাহলে আমরা জাস্ট এটা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের জেনারেটেড ইএমএফ ইকুয়েশনে। তবে এইখানে আমরা কিছু অ্যাজাম্পশন করে নিয়েছি, তার ফলে আমাদের এটা বেরিয়েছে এই ইএমএফ ইকুয়েশনটা। সেই অ্যাজাম্পশনগুলো কি কি সেটা আমরা দেখবো। তার আগে এই ইকুয়েশনটাকে আরেকভাবে আমরা লিখতে পারি, এই ফাই এর জায়গায় আমরা এটাকে একটুখানি মডিফাই করতে পারি এফ বি ইনটু এ দিয়ে, যেখানে বিটা হচ্ছে ফ্লাক্স ডেনসিটি আর এটা হচ্ছে এরিয়া। এই মডিফিকেশনটা না করলেও হয়। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভোল্টেজ ইকুয়েশন। কিন্তু এখানে কোন কোন জিনিসগুলো অ্যাজিউম করা হচ্ছে, যেটা আমরা পরের ভিডিওতে যে অ্যাজাম্পশনগুলোকে ছেড়ে দিয়ে আমরা আবার নতুন করে বার করব এই ভোল্টেজ ইকুয়েশনটা। যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে কয়েলস আর অফ ফুল পিচ। প্রত্যেকটা কয়েল ফুল পিচ আছে, মানে ওদের দুজনের যে নর্থ আর সাউথ পোলের মাঝখানের যে গ্যাপটা সেটা সবসময় ইলেকট্রিক্যাল 180 ডিগ্রি হয়, আর এই কয়েলগুলো এদের মধ্যেই আছে, কোনো মাঝখান দিয়ে কাটা নেই। কয়েলস আর অফ ফুল পিচ। আর তারপরে কি হয়েছে, আর all conductors are in same stator slot। তাহলে এই দুটো অ্যাজাম্পশন করে আমরা এই ইকুয়েশনটা পেলাম। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ইকুয়েশন বা ইএমএফ ইকুয়েশন একটা সিনক্রোনাস মেশিনের। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।